আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো কালকি বা কল্কি। বাংলায় আমরা কল্কি বলবো। কালকি অর দ্য ফিউচার অফ সিভিলাইজেশন। Kalki or the Future of Civilization, written by সর্বপল্লী রাধাকৃষ্ণন। তাহলে বন্ধুরা, একটা সিরিয়াস বিষয়, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যাদের সময় নেই, ব্যস্ততায় রয়েছ, কিংবা আমি ধীরে ধীরে কথা বলি এই বিষয়গুলো পছন্দ নয়, তাদের জন্য এই ভিডিও নয়, তারা ছেড়ে যেতে পারো। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো কালকি অর দ্য ফিউচার অফ সিভিলাইজেশন। যাকে কালকি বলা হচ্ছে, এটা হলো কল্কি অবতার। লিখেছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই এসেটা, এই কালকি historically stands between the two worlds war. ঐতিহাসিকভাবে এটা লেখা হয়েছিল দুটো যে বিশ্বযুদ্ধ হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তার মধ্যবর্তী সময়ে চিন্তাভাবনা এবং তার ফসল হলো এই কালকি বা কল্কি। এখানে একটা রিলিজিয়াস থট রয়েছে টাইটেলের মধ্যে, যেহেতু বাংলায় আমরা বলি কল্কি অবতার, অর্থাৎ কলি যুগের কোনো অবতার বিষয়েও একটা ইনডাইরেক্টলি হিংস রয়েছে, ডাইরেক্টলি নয়। অর্থাৎ কল্কি যুগের ডাইরেক্ট যে ইতিহাস সেটা কিন্তু বলা হবে না, কিন্তু তার প্রেক্ষাপটে কল্কি যুগ, কলিযুগ, কলিযুগ সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে, অন্ধকার যুগ, এইসব বিষয় নিয়ে এবং তার প্রেক্ষাপটে এটা লেখা হয়েছে। কিন্তু এখানে রিলিজিয়ন বিষয়ে টাচ রয়েছে, এডুকেশনাল বিষয় রয়েছে, সিভিলাইজেশন বিষয় রয়েছে। তার কারণ হলো এই সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি ইন্ডিয়ান ফিলোসোফার ছিলেন, স্কলার ছিলেন, পলিটিশিয়ান ছিলেন। তাছাড়াও তিনি ছিলেন দ্য সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফ্রম 1962-67। অর্থাৎ কিনা এই কালকি বা কল্কি যুগের, অন্ধকার যুগের, বিশৃঙ্খল যুগের মাঝখানে সর্বপল্লী রাধাকৃষ্ণনের কি চিন্তা ভাবনা ছিল, সেই বিষয়টার আংশিক রূপ আমরা পেয়ে যাব। একবার এই রাধাকৃষ্ণনজিকে বিজ্ঞান সম্পর্কে সেমিনারে বলতে বলা হয়। এবার তিনি তার বক্তব্য রাখলেন। তিনি বললেন, হ্যাঁ, আমাদেরকে অর্থাৎ মানুষকে পাখিদের মতো আকাশে উঠতে শেখানোর কথা বলা হয়। আমরা পাখিদের মতন আকাশে উড়ে বেড়াবো, অর্থাৎ মুক্ত, স্বাধীন, আজাদ, এমন একটা বিষয় বলা হয়। কে বলছেন? সর্বপল্লী রাধাকৃষ্ণন। বিজ্ঞান সম্পর্কেই তিনি কথা বলবেন।
কিন্তু তিনি বলতে শুরু করলেন এভাবে, হ্যাঁ, আমাদের মানুষদেরকে পাখিদের মতন আকাশে মুক্তভাবে ডানা মেলে উঠতে শেখার কথা বলা হয়। আমরা স্বাধীন পাখির মতো, আমরা আজাদ। অর্থাৎ আমাদের মানুষদের কোনো বাইন্ডিংস থাকবে না, কোনো বন্ধন থাকবে না, একেবারেই শৃঙ্খল মুক্ত আমরা মানুষেরা। কিন্তু লক্ষ্য করা যাবে, আমাদেরকে বলা হয় যে জলে যেমন মাছেরা মুক্তভাবে সাঁতার কাটে, তাও আমাদের শেখানো হয়। কিন্তু এই ধরিত্রী ধামে একজন প্রকৃত মানুষ হিসাবে কিভাবে চলতে হয় তা যেন শেখানো হয় না। এখানেই টুইস্ট। আমাদের পাখির মতো স্বাধীনভাবে আকাশে উঠতে শেখানো হয়, জলে মাছেদের মতো স্বাধীনভাবে এদিক ওদিক সেদিক সাঁতার কাটতে শেখানোর কথা বলা হয়। অর্থাৎ মানুষরা এমন মুক্ত হবে, উদাহরণস্বরূপ। কিন্তু মানুষকে কিভাবে চলতে হবে তা যেন শেখানো হয় না, টপ টু বটম। অর্থাৎ মানুষের মানবিক শিক্ষার মধ্যে কিছু প্রবলেম রয়েছে, এটা সর্বপল্লী রাধাকৃষ্ণন মনে করেন। তিনি বলছেন যে এই বিচারটা আমার কাছে বড় অদ্ভুত। বিজ্ঞানের এই বিচার বড়ই বিড়ম্বনার। এই বিষয়ে আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। অর্থাৎ প্রকৃত সত্য ধর্মে প্রকৃতির সাথে কিভাবে মিলেমিশে থাকা যায়, অর্থাৎ মানুষ প্রকৃতির সাথে কিভাবে মিলেমিশে থাকবে, এই বিষয়ে বারবার জোর দিয়ে শেখানো হলেও কোথাও যেন একটা আলগা কিছু রয়েছে। আধুনিক বিজ্ঞান আপামর সাধারণ মানুষের হয়ে উঠতে পারেনি। তখনকার কথা কিন্তু বলা হয়েছে যে আধুনিক যে বিজ্ঞান, এই বিজ্ঞানটা আপামর সাধারণ মানুষের হয়ে উঠতে পারেনি। কথাটা তখনকার। আমাদের এখন মনে হবে যে বিজ্ঞানের অনেক কিছুই আপামর জনগণের জন্য হয়েছে, কিন্তু তখনকার কথা। অর্থাৎ শুরু থেকেই বিজ্ঞানের এই পথ পরিক্রমা ঘুর পথে চলছে। অর্থাৎ রাধাকৃষ্ণনজি বলতে চাইছেন যে বিজ্ঞান তার আবিষ্কার করছে, চলছে তার নিজ পথে, কিন্তু কেমন পরিক্রমাটা ঘুরে ফিরে চলছে। সাধারণ মানুষের প্রকৃত বিকাশ হচ্ছে না, ডেভেলপমেন্ট হচ্ছে না, কোথাও একটু কমতি রয়েছে, খামতি রয়েছে। এবার রাধাকৃষ্ণজি বলছেন, আমার মনে পড়ে ছোটবেলা একই রকম প্রবন্ধ লিখতে বলা হতো পরীক্ষায়। টাইটেল থাকতো বিজ্ঞান বা বিজ্ঞানের অভিশাপ না আশীর্বাদ। অর্থাৎ বিজ্ঞানটা অভিশাপ না আশীর্বাদ। তিনি বলতেন যে আমি এইসব লিখতাম ছাত্র জীবনে, যে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, এই বিষয় নিয়ে আমাকে বিভিন্ন কিছু ভাবতে হয়। কখনো যেন সংশয় থাকে, বিজ্ঞান আশীর্বাদ, আশীর্বাদ রূপী অভিশাপ নয় তো? ডাইরেক্ট অভিশাপ বলা যাবে না। এই জন্য কনফিউশন রয়েছে। কার? রাধাকৃষ্ণনজির। আরও একটা টাইটেল রচনা প্রবন্ধ পরীক্ষায় আসতো,
সেখানে লেখা থাকতো যে প্রয়োজন হলো আবিষ্কারের জননী। প্রয়োজন হলো আবিষ্কারের জননী। মানুষের প্রয়োজন, মানুষের নিড থেকেই আবিষ্কার আসে, এরকম বিষয়ে লেখা আসতো। যাই হোক, এবার বলছেন তিনি, পশ্চিম দেশের অনেক আবিষ্কার মানব জাতির জন্য সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে। বলা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি বিষয়ে লেখা। তাই বলা হতো যে পশ্চিম দেশের অনেক আবিষ্কার যুদ্ধে যেসব ব্যবহার করা হয়, এটা মানব জাতির ক্ষেত্রে সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে, অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। কারণ ছিল সেটা হলো পশ্চিম দেশের বা দেশ মনে করত কে কত বড়, তাদের সুপ্রিমেসি কত, কার কত দম্ভ আছে, অহং আছে, সেইভাবেই তারা বিজ্ঞানকেও ব্যবহার করত এবং সেই সব জিনিস তৈরি করত। অর্থাৎ এই কল্কি অবতারে যেমন অন্ধকারের যুগ বা কালকা অবতারের যে অন্ধকারের যুগ, এই অন্ধকারের যুগে বিজ্ঞানটাও যেন অন্ধকারের সাথেই মিলিয়ে তৈরি হচ্ছে, সাধারণ মানুষের বিকাশ উন্নতির ক্ষেত্রে সঠিকভাবে হচ্ছে না। এবার তিনি উদাহরণ দিয়েছেন যে রেলগাড়ি, এই রেলগাড়ি তৈরি হয়েছে মাইনিংকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে, খনিজ পদার্থকে। তখন এরকম চিন্তা ছিল। এবার চিন্তা করছেন নাকি সাধারণ মানুষের এক স্থান থেকে অপর স্থানে নিয়ে যেতে তৈরি হয়েছে, প্রশ্নবোধক চিহ্ন তিনি রেখেছেন। তেমনটা এরকম প্রভাব ছিল। এখন তো সাধারণ মানুষ চলে, তাই এই এসের মধ্যে কিছু কিছু বিষয় কিন্তু আজকের দিনে হলে মিলবে না বিজ্ঞানের বিষয়ে, কারণ বিজ্ঞান এখন অনেক এগিয়ে গেছে এবং অনেক লিবারেল হয়েছে, সাধারণ মানুষের জন্য বিজ্ঞান হয়েছে, কিন্তু সেই সময়ের চিন্তাটা কিন্তু বলা হচ্ছে। যাই হোক, এবার তিনি বলেছেন বিমান যুদ্ধ করার জন্যই তৈরি হয়েছে। সেই সময় এমন চিন্তা ভাবনা ছিল, কিন্তু আমরা এখন জানি যে বিমান জনগণের সাধারণ পরিষেবার জন্য হয়, সেজন্য আমাদের একটু কন্ট্রাডিক্টরি লাগবে। এবার তিনি বলছেন যে সারা বিশ্ব বাইরের দিক থেকে একই রূপ চলছে, সারা বিশ্ব চলছে, উন্নতি করছে, চলছে, বিজ্ঞানের উন্নতি হচ্ছে, চলছে। ইউরোপ বা আমেরিকা, এশিয়া কিংবা আফ্রিকা, কেবল তাদের মধ্যে তফাৎ এইটুকু যে ইউরোপ আমেরিকা বহু গতিতে বিজ্ঞানের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, আর এশিয়া আফ্রিকা ধীর গতিতে চলছে। অর্থাৎ শেয়ার হচ্ছে না, আজকের দিনে শেয়ার হয়। সেই সময়ের কথা, সময়কাল ছিল 1948-এর দিকে। 1948 আমাদের দেশ স্বাধীন হবে, তার আগে মুহূর্ত। যাই হোক, মোটর গাড়ি কিংবা এরোপ্লেন বিশ্বের সব থেকে ব্যাকওয়ার্ড কান্ট্রিতেও দেখা যায়, বলছেন তিনি সেই সময়ের চিন্তায়। এবার চীন থেকে মেক্সিকো পর্যন্ত মানবিক বিকাশের পরিণতি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ বিজ্ঞান যেন প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছে, কিন্তু প্রকৃতিকে এত চাপ বা প্রেশার দিলে পরবর্তীতে কি হবে এই চিন্তা বিজ্ঞান, তখনকার বিজ্ঞান করেনি। এখন বিভিন্ন চিন্তা হচ্ছে। এবার রাধাকৃষ্ণনজি বলছেন যে আমার বিস্ময় লাগে যখন বলা হয় যে নাসার বিজ্ঞানীরা
স্পেস রেসে মহাকাশে যাচ্ছে, কাজ করছে। কিছু লোক আবার একে মিথ্যাও বলে। যাই হোক, অর্থাৎ মানুষ সায়েন্টিফিক ডেভেলপমেন্টের এক চরম পর্যায়ে এসে পৌঁছেছে। বিজ্ঞান একটা চরম পর্যায়ে এসে, ধর্মীয় দিক থেকে এটা হলো কলিযুগ। তাই মিশিয়ে বলার চেষ্টা করা হচ্ছে। যাই হোক, এবার রাধাকৃষ্ণজি বলছেন নেক্সট ফেজে, পরবর্তী সময়ে যেতে শুরু হয়েছে, বিজ্ঞান এগিয়ে যাচ্ছে। এই কিছু চীনের মতন দেশ, সরকারি বেসরকারি কোম্পানি, চাঁদে পর্যন্ত তারা মাইনিং খোঁজ করছে। তিনি অদ্ভুতভাবে চিন্তা করছেন তখনকার পরিস্থিতি। পৃথিবীর মাটি চাঁদে নিয়ে যাওয়া হচ্ছে। আবার মুন ডাস্ট, যাকে আমরা বলি শিবভস্য, সেটা পৃথিবীতে নিয়ে আসার প্রয়াস চলছে। তা আজকের দিনে তো আমরা চলেই গেছি, ইন্ডিয়া তো বহুদূর চলে গেছে মহাকাশের বিষয়ে। যাই হোক, আজকের দিনের কথাটা বলা যাবে না। এবার তিনি বলছেন রাধাকৃষ্ণজি যে আমি বিজ্ঞানের বিরোধী নই। এখানে যে আমি বললাম তাতে মনে হচ্ছে আমি বিজ্ঞানের বিরোধী, বিজ্ঞানের অগ্রগতি হোক আমি চাই না। না না না, আমি বিজ্ঞানের বিরোধী নই। যতক্ষণ পৃথিবীর মঙ্গলের জন্য বিজ্ঞান কাজ করবে, ততদিন আমি বিজ্ঞানকে সমর্থন করছি। কিন্তু বিজ্ঞান যদি ধ্বংসের দিকেই শুধু কাজ করে, বম গুলি ইত্যাদি তৈরি করে এইরকম বিষয়, তাহলে তো তিনি বিজ্ঞানকে এগিয়ে দিচ্ছেন না। এবার তিনি বলছেন স্টিফেন হকিংস একবার বলেছিলেন, মানুষের অন্তহীন চাওয়া আকাঙ্ক্ষা রয়েছে, লালসা রয়েছে, তার সভ্যতার সমাপ্তিও এখান থেকেই হবে। মানুষের যে লালসা, চাওয়া, আকাঙ্ক্ষা, আর সেটা বিজ্ঞানের সঙ্গে জুড়ে গিয়ে যে রূপরেখা লিখিত হবে আগামী দিনে, সেটা সর্বনাশের কারণ হবে। এরকম গল্প, এরকম বিষয় এসে তিনি বললেন তার চিন্তা ভাবনায়। রাধাকৃষ্ণজি স্কলার ছিলেন, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ছিলেন, ভারতের রাষ্ট্রপতি। তার স্টুডেন্টরা তাকে গিয়ে বলছিলেন যে আপনার যে জন্মদিন 5 সেপ্টেম্বর, ওই দিন আপনার বার্থডে সেলিব্রেট করা হবে। তো এবার পারমিশন চান। তখন রাধাকৃষ্ণজি বলেছিলেন যে বার্থডে সেলিব্রেশনের, অর্থাৎ আমার বার্থডে সেলিব্রেশনের পরিবর্তে 5 সেপ্টেম্বর তোমরা টিচার্স ডে পালন করো, এতে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। সেই থেকেই 1962 5 সেপ্টেম্বর থেকে টিচার্স ডে, শিক্ষক দিবস পালন করা হয়। কথাটা কেন বললাম? রাধাকৃষ্ণজি এখানে একজন শিক্ষকের মতনই কথা বলেছেন। স্কুল শিক্ষকের কথা হিসাবে আমি বলছি না, প্রকৃত শিক্ষক। কেন? সমাজের শিক্ষক, পৃথিবীর শিক্ষক। কিভাবে? তিনি ফিলোসোফার ছিলেন, তিনি চিন্তা করেছেন, স্কলার ছিলেন যে বিজ্ঞানের অগ্রগতি হচ্ছে, হোক হোক হোক। ধর্মীয় দিক থেকে যেমন কলিযুগ, অন্ধকারের যুগ তৈরি চলছে, বিষ্ণু আসবে, কল্কি দেবতা আসবে, তারপর এই অন্ধকার দূর হয়ে আবার সত্য যুগে যাবে এই পৃথিবী। ধর্মকে তিনি বিশ্বাস করতেন। তাহলে এই কলিযুগ, কল্কি যুগ, এই যে সর্বনাশের যুগ, এই যুগের মানুষের যদি, কল্কি যুগ শুধু ইন্ডিয়ায় আসছে তা না তো, সব জায়গায় আসছে কলিযুগ। এখন যা মানুষের মেন্টালিটি, তারা যদি বিজ্ঞানের দিকে এই কলিযুগের অন্ধকারের ব্যাপারটা মিশিয়ে দেয়, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে।
এটা ছিল, এই জন্য নামকরণটাও এরকম হয়েছে। যাই হোক, তিনি অনেক কিছু লেখা লিখেছেন, যেমন ইন্ডিয়ান ফিলোসফি তিনি লিখেছেন, একটি বই, রাধাকৃষ্ণনজি ইন্ডিয়ান ফিলোসফি। তিনি লিখেছেন দ্য ফিলোসফি অব দ্য উপনিষদ লিখেছেন। তিনি ধর্মভীরু মানুষ ছিলেন। রিয়ালিস্টিক ভিউজ অফ লাইফ একটা বই লিখেছিলেন। নেক্সট তিনি লিখেছেন ইস্টার্ন রিলিজিয়াস অ্যান্ড ওয়েস্টার্ন থট, ইস্টার্ন রিলিজিয়ান্স অ্যান্ড ওয়েস্টার্ন থট। নেক্সট তিনি লিখেছেন ইস্ট অ্যান্ড ওয়েস্ট সাম রিফ্লেকশনস। এইসব কেন বললাম এই বিষয়গুলো? তার যে পাণ্ডিত্য, সেই পাণ্ডিত্য থেকে তিনি বিজ্ঞানটাকে, কিন্তু বিজ্ঞান কোন দিকে যাচ্ছে, এই যে কলিযুগের মানুষের চিন্তাভাবনার সাথে বিজ্ঞান তো সর্বনাশ করবে না, করেই তো ফেলেছে, দুটো বিশ্বযুদ্ধ হয়ে গেছে। অতএব তিনি বলছেন যে আমরা মানুষরা পাখির মতো উড়ে বেড়াবো, মুক্ত মাছের মতো ভেসে বেড়াবো, ব্যাপারটা শুধু বলাই হয়, কিন্তু মানুষকে কি শিক্ষা দেওয়া হয় যে মানুষ কেমন করে চলবে? এরকম একটা চিন্তা তার ছিল। তিনি হিন্দুইজমের কথা বলেন। যাই হোক, এডুকেশন ফিল্ডে তিনি প্রচুর কাজ করেছেন। ডিসিপ্লিন, ইনডিসিপ্লিন, স্ট্যান্ডার্ডস অফ টিচিং, এই সব বিষয়ে। আর ডিসিপ্লিন বিষয়ে শুধু তিনি স্কুলের মধ্যে থাকবে, কলেজ ইউনিভার্সিটিতে থাকবে তা নয়, সার্বিক মানুষের মধ্যে যেন একটা ডিসিপ্লিন থাকবে, এরকম কথা তিনি চিন্তা করতেন। যাই হোক, in the history of our planet, civilization is a relatively young phenomena. এটা তার চিন্তা ভাবনা যে সিভিলাইজেশন, যে সভ্যতা, এই সভ্যতাটাই যেন ইয়াং ফেনোমেনা। সভ্যতা সেদিনও ইয়াং থাকবে, আগামী দিনেও থাকবে, আগামী দিনেও থাকবে, রেকটিফায়ার থাকবে। অর্থাৎ তার মধ্যে ধর্মীয় বিষয়গুলো জুড়ে দিয়ে একটা কলঙ্কিত বিষয় করা ঠিক হবে না। ইন্ডিকেট করা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধকে। তিনি বলেছেন যে দ্য রাইজ অফ অর্গানাইজড হিউম্যান অ্যাক্টিভিটি ইজ কল্ড সিভিলাইজেশন। সভ্যতাটা কি? সভ্যতাটা হলো মানুষের সমষ্টিগত, মানুষের মঙ্গলের কাজ, সেটা হলো সিভিলাইজেশন। অর্থাৎ সিভিলাইজেশনকে রক্ষা করতে গেলে, যেহেতু সায়েন্সের যুগ এসে গেছে, সায়েন্টিফিক বিষয় এসে গেছে, সায়েন্সকে গুড সাইডেই ব্যবহার করতে হবে, মূলত কথাই। অর্থাৎ সায়েন্টিফিক বেসিস ফর ওয়ার্ল্ড সিভিলাইজেশন, বিশ্ব সভ্যতার কথা যদি বলি, তাহলে আমাদের সায়েন্টিফিক বেসিসের উপরই হবে। বিশ্বের উন্নতি হলে সায়েন্টিফিক উন্নতি হতে হবে, কিন্তু সেটা ওয়ার্ল্ড সিভিলাইজেশন তখনই হবে, বিশ্ব সভ্যতা তখনই হবে, যখন আমরা বিজ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করতে পারব। এই যে কালকি কথাটা ইস্যু করা হচ্ছে, এটা গান্ধিয়ান ওয়ার্নিং, এর মধ্যে গান্ধিয়ান ব্যাপার আছে। কারণ গান্ধীজিও তার কলিযুগকে পছন্দ করতেন না, বা এই নিয়ে চিন্তিত ছিলেন। কারণ গান্ধীজি ওয়ার্নিং অ্যাবাউট ইনক্রিজিং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্প যান্ত্রিকতা এইসব হচ্ছে ভালো কথা, মডার্ন ওয়ার্ল্ড তৈরি হচ্ছে ভালো কথা, তার মধ্যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড মেকানিজম চলছে, যান্ত্রিকতা আসছে, ভালো কথা। কিন্তু কল্কি অবতারের যে সর্বনাশের কথা বলা হয় ধর্মে, অন্ধকার যুগের কথা, বিজ্ঞান যেন সেটাকে চুজ না করে, তাহলে সর্বনাশ হবে। অর্থাৎ রেশনাল রিফ্লেক্টিং থিঙ্কিং, মানবিক একটা চিন্তার মাধ্যমেও বিজ্ঞানকে কাজ করতে হবে। কালকি বা কল্কি একটা অবতার অব বিষ্ণু ধর্মীয় দিকে, refers to descent of the divine into material realm of human existence.
দ্য এন্ড অফ কলিযুগ। আমরা এখন কলিযুগে চলছি, সত্য, ত্রেতা, দাপর, কলি। কলিযুগে যে চলছি এখন, হিউম্যান এক্সিস্টেন্সরা রয়েছে এই কলিযুগে। এখানে একটা ম্যাটেরিয়াল ব্যাপার, সব বস্তু নির্ভর, ভোগবাদী বিষয়, স্বার্থপরতার বিষয়, কে শ্রেষ্ঠ হবে, বিজ্ঞানের মাধ্যমে কে শক্তিশালী হবে। সংস্কৃতে একে বলা হয় কালকা, অর্থাৎ কালকি বা বাংলায় কলকি, আর সংস্কৃতে কালকা মিন্স ফাউলনেস। কলিযুগের শেষ দিকে আমরা এখন আছি অনুমান, এটা হলো অন্ধকারের যুগ, এটা হলো ফাউলনেসের যুগ, ফাউল। এই অন্ধকার যত ঘনিয়ে আসবে, ডেস্ট্রয়ার অফ ফাউলনেস, একজন অন্ধকারকে ধ্বংস করার জন্য একজন আসবে কল্কি দেবতা রূপে। তিনি অ্যাকচুয়ালি কে? বিষ্ণু, সর্বশক্তিমান বিষ্ণু। সত্য, ত্রেতা, দ্বাপর, কলিযুগ, বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন চেহারায় এসেছেন, ভগবান বিষ্ণু। তাহলে এই যে কালকি বা কল্কি, এটা হলো টু মেক দ্য ওয়ার্ল্ড গুড। এই কালকি দেবতা যখন আসবে, বিষ্ণু দেবতা যখন চেহারা পাল্টিয়ে আসবে ছদ্মবেশে, এই ওয়ার্ল্ড গুড, পৃথিবীটাকে যাতে ভালো হয়, সর্বনাশ না হয়, আবার কালকি উইল কাম টু আর্থ, পৃথিবীতে আসবে, অ্যান্ড উইল বিকাম গুড পিপল, মানুষকে আবার সত্যযুগের মানুষ তৈরি করে দেবে। এরকমই হয়, যে কোনো ধর্মেই দেখা যায়, কোনো অন্ধকার এলে কোনো অবতার চলে আসে। সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সবসময় নবীজি এসেছিলেন যখন অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি, এরকম অবতার আসে। এ নিউ স্টেজ অফ টাইম উইল বিগিন, নতুন একটা সময়কাল শুরু হবে, কল সত্যযুগ শুরু হবে, অর দ্য ফার্স্ট সত্য অফ লাইফ। আবার সার্কেলের মতো বৃত্তাকারে ঘুরে ঘুরে যাবে, সত্য, ত্রেতা, দাপর, কলি, আবার সত্য, ত্রেতা, দাপর, কলি, অবতার আসবে। কল্কি অবতার আসবে, বিষ্ণু অবতার আসবে। কিন্তু আবার রাধাকৃষ্ণনজির কথা, যে কলিযুগ চলছে, কল্কি অবতার চলছে, যে অন্ধকার চলছে, মানুষের হিংসা, মানুষের স্বার্থপরতা ইত্যাদি, বিজ্ঞান যেন এর মধ্যে ঢুকে না যায়, তাহলে তো ওই প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আরও অনেক কিছু হবে। এবার বিষ্ণুবাবু তো আসবেন, তিনি কি করবেন? এই আর্থ, এই পৃথিবীতে যে ক্রুয়েল যে ব্যাপারটা আছে, নিষ্ঠুর যে ব্যাপারটা আছে, সেটাকে তিনি এই নিষ্ঠুর ব্যাপার থেকে মুক্ত করে দেবেন আমাদের, আমরা আবার সত্যযুগে চলে যাব। বাহ! এই কালকি উইল বর্ন অ্যাজ এ সন অফ ব্রহ্মা, ধর্ম অনুযায়ী ব্রহ্মার ছেলে কালকি, অর্থাৎ বিষ্ণু। আর সে ম্যাচিওর টু বিকাম এ কিং, রাজা হবে, ওয়ারিয়ার হবে, যুদ্ধ হবে, লর্ড অফ দ্য ইউনিভার্স, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের দেবতা হবে সে। কবে হবে? হবে। হি উইল বি মেন্টার্ড বাই পরশুরাম, এর সাথে রিলেটেড ধর্মীয় ব্যাপার। দ্য ইমমর্টাল, অমর, সিক্সথ অবতার অফ বিষ্ণু, বিষ্ণুর সিক্সথ অবতার হিসাবে এই কল্কি দেবতা আসবে বা কালকি দেবতা আসবে। হু ওয়াজ ট্রেইনড বাই লর্ড শিবা, লর্ড শিবা তাকে ট্রেন করেছে, শিব। যাই হোক, ফাইনাল অবতার অফ গড বিষ্ণু, যে কালকি বা কল্কি অবতার আসবে অ্যাট দ্য এন্ড অফ দ্য কলিযুগ, কলিযুগের শেষে আসবে। কবে কলিযুগের শেষ হবে? তখন ভার্চু অ্যান্ড ধর্ম হ্যাভ, এমন হবে যে ভার্চু মানে মানুষের গুণ, কোয়ালিটি, ধর্ম, এগুলো সব ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে। অ্যান্ড ওয়ার্ল্ড ইজ রুলড বাই দ্য আনজাস্ট, এই পৃথিবীটাকে যারা শাসন করবে তারা আনজাস্ট, সঠিক নয়, অসৎ। তখন
কালকি উইল অ্যাপিয়ার উপস্থিত হবে টু ডিস্ট্রয় দ্য ডিসঅর্ডার ইনটু দ্য ডিসঅর্ডার, বিশৃঙ্খলা সব শেষ করে দেবে এবং নিউ এজ শুরু হবে। তাহলে কেন বিজ্ঞানের কথা বলতে বলতে ধর্ম, আবার বলছি, এখন কলিযুগ চলছে, এটাকে কালকি বলা হয় ইংরেজিতে, বাংলায় বলা হয় কল্কি। কল্কি অবতার, কল্কি একজন দেবতাও আসবে, বিষ্ণুর ছদ্মবেশী চেহারা। তো প্রশ্ন হলো যে কালকির যে চেহারা কলিযুগের শেষে আসবে, এই অন্ধকারের মধ্যে অন্ধকারটাকে ধ্বংস করে দিয়ে আবার সত্যযুগ নিয়ে আসবে, তা কলিযুগে তো অনেক বিশৃঙ্খলা হবে। তাই কলিযুগের অন্ধকারের সাথে যে বিজ্ঞানের যে উন্নতি সেটা যাতে মিশে না যায়, তাহলে বিজ্ঞান কিন্তু আবার সর্বনাশ করবে। অর্থাৎ বিজ্ঞান এই বিষয়টাই পৃথিবীকে ধ্বংস করবে, অর্থাৎ কলিযুগের ধ্বংস হিসাবেই প্রমাণিত হবে। তাই বলেছেন রাধাকৃষ্ণনজি যে বিজ্ঞানের উন্নতি হোক, আমি বিজ্ঞানের বিরোধী নই। বিজ্ঞান মানুষকে মানবিকতাও শিখাক, মানুষের মঙ্গলের জন্য বিজ্ঞান চলুক, ওই সর্বনাশের সাথে যেন রিলেটেড না হয়। এই ছিল তার এসের মধ্যে কালকি বা কল্কি হিস্ট্রিক্যালি স্ট্যান্ডস বিটুইন দ্য টু ওয়ার্ল্ড ওয়ার্স। এখানে রিলিজিয়ন রয়েছে, এডুকেশনাল বিষয় রয়েছে, সিভিলাইজেশনের বিষয় রয়েছে সার্বিকভাবে। বন্ধুরা, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল কালকি অর দ্য ফিউচার অফ সিভিলাইজেশন। দ্য ফিউচার অফ সিভিলাইজেশন, ভবিষ্যতের কি সিভিলাইজেশন, সভ্যতা। এখানে ওয়ার্ল্ড সিভিলাইজেশনের কথা বলা হয়েছে, না ইন্ডিয়ান সিভিলাইজেশন, না বাংলাদেশের সিভিলাইজেশন, না পাকিস্তানের সিভিলাইজেশন, সেই সব নয়। বিভিন্ন ধর্মে বন্ধুরা এরকম আছে। আমাদের যে মুসলিম ধর্ম, সেখানেও একটা গোল্ডেন এজ ছিল, আবু সালেদের যুগ। খলিফা আবু সালেদ বাগদাদের শাসক ছিলেন তিনি, বলা হয় 762 CE-তে, বর্তমানে ইরাক। বর্তমানে আবার আমাদের যেমন কলিযুগ আছে, হিন্দুদের মধ্যে চিন্তা ভাবনায়, মুসলিমদের মধ্যে চিন্তা করে, তার মানে কাফেরের সংখ্যা বেশি হয়ে গেছে, দোজকে মানুষ যাচ্ছে, মানুষ খারাপ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এখানে একটা অবতার আসবে, যেমন এসেছিলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক, যেমনভাবেই হোক না কেন, অমঙ্গল যে বিষয়টা, অন্ধকার যে বিষয়টা, কলিযুগের যে বিষয়টা, বিজ্ঞানের সাথে, অর্থাৎ কলিযুগের মানসিকতা যেন বিজ্ঞানের সাথে জুড়ে না যায়, তাহলে বিজ্ঞান ব্যাড সাইডে কাজ করবে। আর রাধাকৃষ্ণনজি তিনি বিজ্ঞানের বিরুদ্ধে কখনোই নন। বিজ্ঞান যদি মানুষের মঙ্গলের জন্য কাজ করে তাহলে ঠিক আছে, তিনি সেই দিকেই যাবেন। যাই হোক বন্ধুরা, অনেক কথা। বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল কালকি বা কল্কি অর দ্য ফিউচার অফ সিভিলাইজেশন। বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।